সংস্কার আর নির্বাচন প্রস্তুতি যখন সমান তালে এগিয়ে নেওয়ার আলোচনা, ঠিক তখনই সংস্কার প্রতিবেদন সরকারের হাতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে একটি যৌক্তিক সংস্কারের আশা দলগুলোর আর দেশের সাধারণ ভোটারদেরও। কিন্তু এমন বাস্তবতায় কত দ্রুত ভোট দেখতে পাবে দেশের মানুষ, সেটাই দেখার অপেক্ষায় লাল সবুজের প্রতিটি প্রাণ। আলোচনা করতে যে নির্বাচনের আরও নানা বিষয় নিয়ে ভোটের ট্রেনের 54তম পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বরাবর মতো শুরুতেই দেখে আসতে চাই যে রাজনৈতিক দলগুলো আজ কে কি বলেছে। দেখতে পাচ্ছি যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান কথা বলেছেন যে সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। এবং বিএনপির আরও একজন নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি সমান্তরালভাবে চালাতে হবে এবং তার জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছেন। এবং চরমনের যিনি পীর বা দলটির প্রধান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন না হলে আন্দোলন, এবং সেই হুঁশিয়ারি কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দিয়েছেন। এবং সার্জিস আলম, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তিনি বলেছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন চাওয়া অবাস্তব এবং অসম্ভব। সব মিলিয়ে আসলে বলাই যায় যে আজকে রাজনৈতিক দলগুলো যা বলেছে সেই সব বিষয়ের ওপরে আমরা আজকে আলোচনা করতে চাই। আমরা বলছিলাম যে আজকে যে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বলেছে যে নির্বাচন আসলে 4-6 মাসের মধ্যে সম্ভব, আবার কেউ বলেছে যে সংস্কার এবং নির্বাচন দুটার যে একসঙ্গে গতি আনতে হবে। এবং এইসব বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আব্দুল লতিফ মাসুম স্যার, আপনাকে স্বাগতম ভোটের ট্রেনে। আমরা একটু জানতে চাই যে গতকাল আসলে সংস্কার প্রতিবেদন কিন্তু গত পরশুদিন দিয়েছে 4টি কমিশন, এবং আজকে আসলে পরশুদিন যেই 4টি সংস্কার প্রতিবেদন দেওয়া হলো সেগুলো কেমন হলো একটু মূল্যায়ন জানতে চাই। আমরা সবাই জানি যে এই সংস্কার প্রতিবেদনগুলো আমাদের জুলাই আগস্ট বিপ্লবের প্রতিফলন বা প্রতিধ্বনি। রাষ্ট্র সংস্কারের প্রয়াসটি প্রথম থেকেই বিপ্লবের প্রধান এবং মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। এর সাথে সাথে নির্বাচন ব্যবস্থাও যুক্ত হয় এই কারণে যে সংস্কার ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া, দীর্ঘ সময় ধরে এটি চলতেই থাকবে। আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর বেশি বেশি ক্ষমতা গ্রহণ প্রবণতা ইত্যাদি কারণে সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নিতে হয়। এর মধ্যে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে এগুলো মোটামুটিভাবে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে। এবং আমি এর আগেও বলেছি যে একটা অকথিত জাতীয় ঐক্য গঠিত হয়েছে। যেমন ধরুন, আপনি যদি সংবিধান সংস্কারের প্রস্তাবনার দিকে তাকান তাহলে পরে আমরা লক্ষ্য করব যে ইতিপূর্বে যে আশা আকাঙ্ক্ষা বিপ্লবের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে, রাজনৈতিক দলগুলো বারবার উচ্চারণ করেছে, সিভিল সোসাইটি দাবি জানিয়েছে, ওইসব বিষয় প্রাধান্য পেয়েছে। ক্ষমতার ভারসাম্য নির্ধারণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেপারেশন অফ জুডিশিয়ারি, গুড গভর্নেন্স, এবং সর্বত্র একটা জবাবদিহিতার যে ব্যবস্থা তারা করেছেন, প্রস্তাব করেছেন, সেগুলো গোটা জাতির আশাকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে, এতে কোনো সন্দেহ নেই। তো সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ আমরা লক্ষ্য করেছি সেই সংলাপটি প্রয়োজন ছিল এই কারণে যে যে ঐতিহাসিক ঘোষণার কথা বলা হয়েছে সেই সব ঘোষণার মাধ্যমে এই রাজনৈতিক দলগুলো যদি স্বীকৃতি দেয়, একমত হয়, তাহলে পরে সংস্কারের কাজটি একটু এগিয়ে যায়। এবং আমরা লক্ষ্য করি যে নানা মত নানা পথ থাকবেই, এর মধ্যে একটি ঐক্য সাধন খুবই কঠিন এবং খুবই জটিল প্রক্রিয়া। এটি ছাত্ররা চেয়েছে। ছাত্রদের চাওয়ার বড় কারণ হলো যে
গত ৫ মাসের অভিজ্ঞতায় ছাত্ররা একটু আমার মনে হয়েছে যে একটু সন্দিহান হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, অনিশ্চয়তা বেড়েছে যে তাদের উদ্দিষ্ট সংলাপের, তাদের উদ্দিষ্ট বিপ্লবের পরিপূরক সংস্কারগুলো সাধিত হয় কিনা, বা রাজনৈতিক দলগুলো ক্ষমতা গ্রহণের পর সেগুলো করে কিনা, এই বিষয়ে তাদের একটি হয়তোবা সংশয় তৈরি হয়েছিল। সেই কারণে তারা ধরেন 31শে ডিসেম্বরের দিকে তারা একটি সংস্কারের কথা ঘোষণা করে। এবং আমরা দেখলাম যে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস খুবই কুশলতার সাথে যাতে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতৃত্বের মাধ্যমে দূরত্ব সৃষ্টি না হয়, সেই কারণে তিনি নিজেই দায়িত্বটা নিয়ে নিলেন। এবং স্যার একটা বিষয় একটু আপনাকে বলতে চাই যে আসলে যেই 4টি সংস্কার প্রতিবেদন দেয়া হয়েছে সেই প্রতিবেদনগুলো আপনি দেখেছেন, তবে এইখানে আসলে রাজনৈতিক দলগুলোর কি কোনো মতভেদ করার সম্ভাবনা আছে কিনা আগামী দিনে এই প্রতিবেদনগুলো নিয়ে? না, অবশ্যই। মানে আমি যেটি আপনাকে বললাম যে সংস্কার কমিশনগুলো তো আসলেই জনমতের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে যে সংস্কার উচ্চারণ করেছে তারা অনেকেই সংস্কার কমিশনগুলোর কাছে নিজ নিজ প্রস্তাবনা দাখিল করেছে। তাতে খুব বেশি একটা পার্থক্য রয়েছে এরকম আমার মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য তো স্পষ্ট। যেমন সমানুপাতিক প্রতিনিধিত্বের কথা জামায়াত ইসলামী বলেছে, সংস্কার প্রস্তাব সেখানে এটা স্থান পায়নি। আবার অন্যান্য ক্ষেত্রেও যেমন ধরেন ইসলামী আন্দোলন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শব্দটাকেই পছন্দ করেছে, তারা এই জনগণ প্রজাতন্ত্রের মতো কথা পছন্দ করেনি। তারপরে প্রারম্ভিক যে ঘোষণা, ওই যে মূলনীতির কথা এসছে, সেই মূলনীতির কথা নিয়েও এখনও কিন্তু রাজনৈতিক পার্থক্য রয়েছে। বা রাজনৈতিক যে মানে ঘোষণা, সেই ঘোষণাতেও সকল রাজনৈতিক দলের অবদানকে স্বীকৃতি প্রদান করা বা মানে সকল মত পথের একটা সমন্বয় সাধনের একটা স্পৃহা বা একটা আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে বিএনপি সহ বিএনপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে জুলাই আগস্টে কিন্তু নির্বাচন সম্ভব। সেই বিষয়, সেটা নিয়ে আসলে তাদের মধ্যে এক প্রকার অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। সে বিষয়ে আপনার সঙ্গে আমরা কথা বলবো, তবে ভোটে ট্রেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত। ভোটে ট্রেনে যুক্ত আছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। স্যার, আপনার সঙ্গে এর আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে একটি দলের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে 6 মাস পর অর্থাৎ জুলাই বা আগস্টেই কিন্তু নির্বাচন সম্ভব। এটা নিয়ে আপনার মতামত কি বলবেন? তো আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ সময় দিতে রাজি, আবার যারা ক্ষমতা সম্পর্কে একরকম নিরঙ্কুশভাবে নিশ্চিত তারা মানে নানা কারণে, তাদেরও দোষ দেওয়া যায় না, মানে নানা কারণে, নানা বাস্তব কারণেই তারা চায় শীঘ্র নির্বাচন। সেক্ষেত্রে বিএনপি একটি মধ্যপন্থা অবলম্বন করছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়কে অনির্দিষ্ট সময়ে না দেওয়া এবং একই সাথে সংস্কার কার্যক্রমগুলোকে দ্রুত এগিয়ে নেওয়া, সেটি যৌক্তিক। তবে সর্বশেষ যে প্রস্তাবনা তাদের এসেছে জুলাই মধ্যে যে নির্বাচন হওয়ার কথা, সেটি বাংলাদেশের আবহাওয়ার কারণে এটি সঙ্গত নয়, সম্ভব নয়। এবং আমার মনে হয়েছে যে তারাও হয়তো সেটা মিন করেনি, যাতে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হয়, সেটি একটা চাপ সৃষ্টি করার জন্য হয়তো তারা বলেছে। বর্ষাকালে তো এই দেশে নির্বাচন সম্ভব না। তো আমার মনে হয়েছে যে সেটি নিয়ে বড় ধরনের বিরোধ হবে না। এবং ছাত্র নেতৃত্ব যে সংস্কারগুলো চেয়েছে
তারা তো হয়তোবা তারা আরেকটু সময় নিতে চায়। তাদেরও কনসেশনে আসতে হবে যে আপনারা জানেন যে একটি রাজনৈতিক নেতৃত্ব যে ক্ষমতা বা কর্তৃত্ব প্রয়োগের আইনগত নৈতিক জাতীয় যে ক্ষমতা অর্জন করে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেটি পারে না। সেই কারণেই নানা ধরনের সমস্যা সমাজে, রাষ্ট্রে, আইন শৃঙ্খলা ক্ষেত্রে বা দাবি দেওয়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে। তো আমরা মনে করি যে একটি যৌক্তিক সময় এই অন্তর্বর্তীকালীন সরকার পাবে এবং তারা নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করতে পারবে। সেই সাথে যতটা সম্ভব সংস্কার প্রস্তাবনাকে এগিয়ে নেবে। এবং যেটা আমরা আগেও অনেকবার বলেছি যে তারা তো আর অনুমোদন বা একেবারে চুলচেরা বিস্তারিত হয়তো তারা করতে পারবে না, কিন্তু সংস্কার কিন্তু স্যার কমিশনগুলো একটা জিনিস আসলে বলা হয় যে বিগত 3টা নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন আছে, সেখানে ভোটার তালিকা বা মৃত ব্যক্তি ভোট দেওয়ার বিষয়ে কিংবা প্রবাসীদের ভোটার নানা ধরনের সমালোচনা কিন্তু রয়েছে। এই নির্বাচন কমিশনের বা সংস্কার কমিশন যে প্রতিবেদনটা দিচ্ছে, সেখানে কি এইসব বিষয়গুলো আসবে কিনা, সেসব বিষয় নিয়ে আপনার কাছে ফিরবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। স্যার, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ভোটার তালিকার মধ্যে নানা ধরনের অসঙ্গতি কিন্তু আমরা আগে দেখেছি, সেসব বিষয়গুলো আগামী দিনে কি থাকবে বা সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটার আলোকে কি মনে হচ্ছে? আমার মনে হয়েছে যে এটা একটা ইম্পসিবল টাস্ক নয় যে আগামী ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের আগে ধরেন আপনি অক্টোবর নভেম্বর দিকে একটি পূর্ণাঙ্গ সুস্থ সুন্দর ভোটার তালিকা প্রণয়ন অসম্ভব নয়। তো সেটাই এই সরকারের সার্থকতা বা এই নির্বাচন কমিশনের সফলতা বা তাদের কাজের উপর নির্ভর করে। সেটি সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তার কারণ ইতিপূর্বে আমরা যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, সেখানে 3 মাসের মধ্যে তারা একটি নির্বাচন করতে সক্ষম হয়েছে। এখন তারা এই সরকার আমরা দেখেছি যে নির্বাচন কমিশন প্রধান জনাব নাসির উদ্দিন ওই বেশ মাসখানে আগেই বলেছেন যে তারা নির্বাচন করার জন্য তৈরি, তারা ভোটার তালিকা সমাপ্ত করেছেন এবং এরপরে সংযোজনের জন্য তারা একটি নির্দিষ্ট সময়ও দিয়েছিলেন। তো সুতরাং তাদের যে কাজের গতি, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রয়াস, তার একটি সমন্বয় সাধিত হয়েছে বলেই আমি বিশ্বাস করি। এবং এই ভোটার তালিকা প্রণয়ন সমস্যাটি হয়তো আর থাকবে না, কিন্তু বাস্তবে আরও সমস্যা রয়েছে। বাংলাদেশ তো একটি সমস্যা আকীর্ণ দেশ। আপনারা জানেন যে বিগত 15 বছরের মানে হাসিনা তন্ত্র আমাদের একটা বিষয় আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে 16 বছরের যারা আছেন তারা ভোট দিতে পারবেন, সেটা যাতে অন্তর্ভুক্ত করা হয়। তো আমরা তো আসলে 18 বছরের পরই আসলে ভোট দেওয়া যাচ্ছে, এই 2 বছর এগিয়ে নেওয়া সেটা আসলে কতটা যৌক্তিক মনে হয় আপনার? না, আমার মনে হয় না যে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস সদিচ্ছার কারণে বা মানে ছাত্রদের প্রতি একটু সদয় হওয়ার কারণে হয়তো এরকম প্রস্তাব হয়তো দিয়ে থাকবেন। কিন্তু রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি এটা মেনে নিচ্ছে না। সুতরাং এটি আলটিমেটলি করতে পারবেন বলে আমার মনে হয় না, এবং সেই ওই 18 বছরই হয়তো আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তাদের আসলে মেনে না নেওয়ার কি কারণ, কি মনে হয়? তারা মনে করে যে যতই ইয়ং জেনারেশন তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে, তাদের সমর্থনের পাল্লা, তাদের সার্থকতার পাল্লা ভারী হবে এবং তারা হয়তো বিপুল এই যে নতুন জনগোষ্ঠী, নতুন প্রজন্মের বড় একটা সার্থকতা বা আমাদের সফলতা তারা মানে সমর্থন হয়তো পেয়ে যাবে। এটি নাও হতে পারে। আমাদেরকে বিচার করতে হবে সামগ্রিকভাবে রাজনৈতিক দল ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে। বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন বা আমরা সবাই জানি যে ইতিপূর্বের পরিসংখ্যান অনুযায়ী কার কতটা রাজনৈতিক প্রভাব রয়েছে, কারা কতটা পার্সেন্টেজ ভোট পান, সেটি নিরীক্ষিতে এটি বিচার হতে পারে।
একটা এলিউশন বা একটা আশা বা একটা আনন্দের আবেগের মধ্যে হয়তো বা মানে ছাত্র নেতৃত্ব রয়েছে, সেই কারণেই তারা এটিকে সমর্থন করছে। তো স্বাভাবিক বিচারে পৃথিবীর সামগ্রিক যে ভোটাধিকার যে ব্যবস্থা, তাতেও ওই 18 বছরটাই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। স্যার, আপনাকে ধন্যবাদ ভোটের ট্রেনের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। ভোটের ট্রেনে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। আজ আমরা কথা বলবো রাজশাহী 3 আসন নিয়ে। সেখানে আজকের যে আসন অর্থাৎ সংসদীয় আসন 54, পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে এই 54 আসনটি গঠিত এবং মোট জনসংখ্যা এখানে রয়েছে 4,84,217 জন এবং মোট ভোটার 2023 সাল অনুযায়ী 3,57,372 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 1,78,434 জন এবং নারী ভোটার প্রায় কাছাকাছি 1,78,938 জন। আজকে ভোটের ট্রেনে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সব মিলিয়ে আমাদের যিনি অতিথি ছিলেন তিনিও জানাচ্ছিলেন যে নির্বাচনের যে সময় সেটা আসলে একটা যৌক্তিক সময়ের মধ্যে যাতে থাকে এবং সংস্কার যেসব বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে সেই সংস্কার প্রতিবেদনের পরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি একটি সুষ্ঠু এবং নির্ভরযোগ্য আলোচনার মাধ্যমে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে আগামী দিন একটি গণতান্ত্রিক এবং সুন্দর নির্বাচন পাবে বাংলাদেশ। আজকে ভোটের ট্রেন শেষ করছি। আগামী দিন নতুন কোনো পর্বে দেখা হবে। সবাইকে শুভরাত্রি।